ডুবন্ত জনপদে লাখ লাখ মানুষের হাহাকার। আগ্রাসী বন্যায় লন্ডভন্ড, নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ 11 জেলা, নতুন নতুন এলাকা প্লাবিত, যোগাযোগ বিচ্ছিন্ন বহু এলাকা। দুর্যোগ এক করেছে দল মত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে। সহায়তা নিয়ে টিএসসিতে মানুষের ঢল, গণত্রাণ সংগ্রহে ব্যস্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। ডুবন্ত জনপদে লাখ লাখ মানুষের হাহাকার। আগ্রাসী বন্যায় লন্ডভন্ড, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম সহ দক্ষিণ পূর্বাঞ্চলের 11 জেলা। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন অগণিত মানুষ। চলছে বেঁচে থাকার লড়াই। এদিকে স্মরণকালের ভয়াবহ বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফেনী ও নোয়াখালীর বন্যা কবলিত এলাকা ঘুরে বিস্তারিত জানিয়েছেন আতাউর কাউসার। আমার পেছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি একটি মহাসড়ক, অর্থাৎ নোয়াখালীর বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যে সড়কটি গিয়েছে, এটি সেই সড়কের চিত্র। এই চিত্রটি দেখেই আসলে বোঝা যায় যে বন্যার এবং ভারী বৃষ্টিপাতের ফলে যে পানি জমে গিয়েছে এই বন্যা দুর্গত এলাকাগুলোতে, সেখানকার কি অবস্থা। এক দেখি 1974 সালে একটা দেখছি, আর এই পর্যন্ত এরকম পানি দেখিনি। এখন তো কমতেছে না, বাড়তেছে। পানি আসলে গতকালকে এখানে, আজকে এখানে মঙ্গলবারও একটু ভালো ছিল, বুধবার থেকে বেশি জোরে আসতেছে আর কি। সড়কটি আশপাশের নিচু জমি থেকে অন্তত 3 ফুট উঁচুতে। তো সেই 3 ফুট উঁচু সড়কটিতে যদি পানি জমে থাকে, সেক্ষেত্রে নিচের যে জমিগুলো আছে এবং নিচে যে বাসভবন বা অন্যান্য দোকানপাট আছে, সেগুলোর অবস্থা সহজেই অনুমেয়। আমরা দেখেছি যে গলা সমান পানি, এটি সেই নোয়াখালীর বেগমগঞ্জের কথা বলছি। হয়তো রোডে এতটুকু আছে, বাড়িতে মানুষের মাথার উপরেও চলে গেছে কোনো কোনো জায়গা। আল্লাহ যদি রক্ষা করে, মানুষকে রক্ষা করবে, এছাড়া আর কোনো ব্যবস্থা নেই মানুষের। ভারত বাংলাদেশ সীমান্তর কাছাকাছি যে এলাকাগুলো রয়েছে, যেহেতু ত্রিপুরা রাজ্য থেকে যে উজানের ঢল, সে ঢলের কারণেই বেশি পানি জমেছে বন্যা দুর্গত এলাকাগুলোতে। তো সে জায়গাগুলোতে আসলে পানির পরিমাণ আরও অনেক বেশি। অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন বন্যা দুর্গত এলাকার যে মানুষ রয়েছেন তারা। আমরা অনেক জায়গায় দেখেছি যে একতলা ভবনের পুরো একতলাই আসলে পানির নিচে, অনেকে ছাদে আশ্রয় নিয়েছেন, এবং যে সকল টিনের ঘর রয়েছে সে সকল টিনের ঘরে তো আর ছাদে আশ্রয় নেওয়ার সুযোগ নেই। তারা আশপাশের যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সে আশ্রয় কেন্দ্রে গিয়েছেন, এবং সেই আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা খোঁজ নিয়েছি। তারা বলেছেন যে বিশুদ্ধ পানি এবং তাদের শুকনো খাবারের প্রচণ্ড সংকট রয়েছে। অর্থাৎ শুধুমাত্র পানিবন্দী জীবন বা পানির কারণে ঘর ছেড়ে চলে আসার যে কষ্ট, সে তার পাশাপাশি কিন্তু যুক্ত হয়েছে বিশুদ্ধ পানি এবং খাবারের যে সমস্যা তা। আমরা দেখেছি যে মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, মানুষের প্রতি যে ভালোবাসা, তার একটি উজ্জ্বল নিদর্শন গত বেশ কদিন ধরে আমরা দেখতে পাচ্ছি। যে যেভাবে পারছে মানুষকে সাহায্য করছে, কেউ পানি দিয়ে, কেউ খাদ্য দিয়ে, কেউ আশ্রয় দিয়ে, প্রত্যেকে সাহায্য করছে, যেটি আসলে এই মুহূর্তে এই বানভাসী মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, সেটি তারা করছেন। এবং একই সাথে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ত্রাণ নিয়ে আসছে। শুধু বাজারে কিছু লোকে ওখান থেকে টাকা কালেকশন করি, ওইখানে কিছু লোকের দিতেছে, আর টোটাল গ্রামে গঞ্জে কে কোথায় আছে কখনো কেউ নাই। আমি গতকালকের কথা একটু বলতে চাই। আমরা গতকালকে ফেনী মহিপাল এলাকায় ছিলাম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল অংশে বারৈয়ারহাট থেকে মহিপাল পর্যন্ত পুরো সড়কটি পানির নিচে তলিয়ে গেছে, এবং যার প্রেক্ষিতে চট্টগ্রাম থেকে বারৈয়ারহাটের পরে আর কিন্তু ফেনীর দিকে আসার কোনো সুযোগই নেই। তাও আমরা দেখেছি যে যেভাবে পারছেন হেঁটে তারা বারৈয়ারহাট থেকে অন্তত 20 কিলোমিটার হেঁটে মহিপালের দিকে আসছেন। অবর্ণনীয় কষ্ট, দুর্ভোগ আমরা দেখেছি গতকাল। এটি হচ্ছে তুলনামূলক কম দুর্ভোগ, যে অংশটির কথা আমি বলছি। এর চেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে যারা ফেনী 6টি উপজেলা, বিশেষ করে ছাগলনাইয়া এবং ওই দিকের আশপাশের যে সকল মানুষ রয়েছেন, যারা সীমান্তবর্তী কাছাকাছি এলাকার মানুষ, তাদের এখানে পানি অনেক বেশি পরিমাণে উঠেছে। এবং আমাদেরকে যতটুকু জানিয়েছেন অনেকে, যে আসলে অনেকে তাদের আত্মীয় স্বজন বা পরিবার পরিজনের কোনো খোঁজ পাচ্ছেন না। বানভাসী জলের কারণে বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়েছে সেই এলাকাগুলোতে। আজকে 3-4 দিন ধরে বিদ্যুৎ নেই। স্বাভাবিকভাবে মোবাইল টাওয়ারগুলো কাজ করছে না। কেউ আসলে তাদের স্বজনদের খোঁজও নেওয়ার মতন কোনো উপায় নেই।
যেদিকেই চোখ যায় শুধু পানি এবং গাছপালা যা দেখা যাচ্ছে, এবং মাঝে মাঝে কিছু ঘরবাড়ি। এমন বেশ কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে আসলে নৌকা দিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, এবং এই একটি জিনিসের সংকট আমাদের নজরে এসেছে। যেহেতু এটি আশপাশে খুব নদীবহুল কোনো এলাকা না, এখানে কিন্তু বড় ধরনের কোনো নৌকা আগে থেকে যে এখানে ছিল এমন নয় বিষয়টি। অনেককেই আমরা দেখেছি ঢাকা থেকে ট্রাকে করে নৌকা তারা ভাড়া করে নিয়ে আনছেন এবং সেই নৌকা দিয়েই উদ্ধার কাজ চালাচ্ছেন, ত্রাণ কাজ চালাচ্ছেন। এবং আমরাও চেষ্টা করেছি যে কোনো একটি নৌকায় করে ভেতরে গিয়ে যতটুকু সম্ভব মানুষের দুর্ভোগ তুলে আনা যায়। তো আমরা দেখেছি যে এমন অনেক জায়গা আছে যেখানে নৌকা ছাড়া যাওয়ার কোনো উপায় নেই, যার কারণে সেই জায়গাগুলোতে যে সকল মানুষরা আটকে রয়েছেন অনেককেই সেই নৌকার অপ্রতুলতার কারণে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে আনা সম্ভব হয়নি। অনেকে বলছেন যে মূল সড়কের কাছাকাছি যারা আশ্রয় কেন্দ্রে আছেন বা যারা মূল সড়কের আশেপাশে কিছু বাসভবনে আটকা পড়েছেন তারা যত সহজে ত্রাণ পাচ্ছেন, যারা আরও ভেতরে অবস্থান করছেন তারা কিন্তু সেই ত্রাণটি অত সহজে পাচ্ছেন না। ফেনীতে বেশ কিছু হাসপাতাল রয়েছে, হাসপাতাল থেকে বেশ কিছু রুগীকে এবং সদ্যজাত শিশুদেরকে সেখান থেকে উদ্ধার করে আনা হয়েছে সেই নৌকা দিয়ে। এবং আমরা দেখেছি সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং অন্যান্য যে সকল সরকারি সংস্থা বা বাহিনীগুলো রয়েছে তারা অক্লান্ত পরিশ্রম করছে। সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে সেই রিমোট যেই প্লেসগুলো রয়েছে, যেসব জায়গায় আসলে নৌকা ছাড়া যাওয়ার কোনো সুযোগ নেই এবং নৌকার অপ্রতুলতার কারণে সেদিকে যাওয়া যাচ্ছে না, সেনাবাহিনী এক একটি বাসার ছাদের উপরে সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে ত্রাণ ফেলছে এবং লাইফ জ্যাকেট তারা ছুঁড়ে মারছেন। এভাবে করে তারা তাদেরকে যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন। গ্রামাঞ্চলে যে রিমোট এরিয়াগুলো রয়েছে যেখানে দুর্গতরা রয়েছেন, যাদের কাছে আসলে পৌঁছানো যাচ্ছে না, তো যত বেশি সংখ্যক নৌকা যদি তারা আনেন সেক্ষেত্রে তারা কিন্তু তাদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারবেন। এই ছিল নোয়াখালীর এলাকার সর্বশেষ উপজেলা থেকে বন্যা সর্বশেষ তথ্য আমার কাছে। ফেনী সদর, পরশুরাম এবং সোনাগাজীতে এখনও হু হু করে বাড়ছে পানি। কোমর পানিতে দিন রাত কাটছে বানভাসীদের। তবে ফুলগাজী ও দাগনভূঞাতে পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি দুর্গতদের। বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার আতিয়া সজল। স্মরণকালের ভয়াবহ বন্যা ফেনী জুড়ে শুরু হয়েছে। ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া এবং বিভিন্ন জায়গায় শত শত মানুষের বিভিন্ন আহাজারি। তারা শুধু তাদের স্বজনদের সন্ধান পাচ্ছে না, সন্ধান না পেয়ে তারা দিক বিদিক ছুটতে আছে। রবিবার থেকেই কিন্তু মূলত বাঁধ ভেঙে পানি প্রবাহিত হতে থাকে পুরো জেলা জুড়ে, এবং এই যে পানি অব্যাহতভাবে ফেনীর ফুলগাজী, পরশুরাম দিয়ে একের পর এক লোকালয়ে প্রবাহিত হতে থাকে, সেই পানি কিন্তু আজ পর্যন্ত এখন বিভিন্ন নিম্নাঞ্চলে প্রবাহিত হচ্ছে। আপনাকে যদি বলি পুরো ফেনী জেলার চিত্র, সেক্ষেত্রে আমরা ফেনী শহরের শুধুমাত্র মহিপালের কিছু অংশ এবং টাং রোডের একটি অংশ থেকে ডিসি অফিস পর্যন্ত, জেলা প্রশাসন কার্যালয় পর্যন্ত সড়কটি রয়েছে, এটি ছাড়া পুরো ফেনী পানিতে তলিয়ে রয়েছে। ফেনীর যে ব্যবসায়িক কেন্দ্রগুলো রয়েছে, তাকিয়া রোড, ইসলামপুর রোড, সেখানে কিন্তু শত শত যে ব্যবসায়ীদের, বড় বড় ব্যবসায়ীরা, পাইকারি যারা আড়তদার এবং মহিপালের বিভিন্ন আড়তদার, তারা যেটা বলছেন যে তাদের মালামাল ভিজে কোটি কোটি টাকার মালামাল নষ্ট হয়ে গিয়েছে। অন্যান্য বছর যে একাধিকবার বন্যার কবলে পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে অল্প শুধুমাত্র ফুলগাজী, পরশুরামের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেটি 2 দিন 3 দিন পরেই হয়তো কিছুটা কন্ট্রোলে চলে আসে। কিন্তু এবার দেখেছি সেটা পুরোটাই একটি ব্যতিক্রম চিত্র দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন মানুষের বাসাবাড়ির মধ্যে অনেকের যারা নিচতলার বিল্ডিংয়ে রয়েছে তাদের জানলার উপরে বা অর্ধেকের বেশি পানি হয়ে তাদের বাড়িঘরের চরম দুর্ভোগ তৈরি হয়েছে। সমন্বয় না করার কারণে এক জায়গায় অনেক ত্রাণ যাচ্ছে, অনেক উদ্ধারকর্মী যাচ্ছে, আবার কোনো কোনো জায়গায় কেউ পৌঁছাচ্ছেই না। এই কারণে স্থানীয় যেটা বলছেন যে এখন যত দ্রুত সম্ভব জেনারেটর দিয়ে মোবাইল নেটওয়ার্কটা চালু করা এবং বিদ্যুৎ সংযোগটা যতদূর সম্ভব এলাকাভিত্তিক চালু করা, সেই সাথে জেলা পর্যায় থেকে একটি কন্ট্রোল রুম খুলে যে যারা যেখান থেকে ত্রাণ দিতে আসছেন তারা যেন এগুলো ত্রাণ ঠিকমতো সঠিকভাবে সমভাবে বন্টন হয় সেটা ব্যবস্থা নেওয়া। সেই সাথে কিন্তু গতকাল থেকেই বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু হেলিকপ্টার উদ্ধার অভিযান চালাচ্ছে, এবং যদিও আবহাওয়াটা কিছুটা ভালো থাকার উদ্ধার অভিযানে কিছুটা জোর পাচ্ছে, আমাদের কোস্টগার্ডও কিন্তু এখানে উদ্ধার অভিযান চালাচ্ছে। সেই সাথে কিন্তু যেটা চালাচ্ছে স্থানীয় যেটা বলছেন সেটা পর্যাপ্ত নয়, তারা জানাচ্ছেন এটা আরও লজিস্টিক সাপোর্ট এবং ম্যান পাওয়ার উদ্ধারের জন্য আরও বেশি বাড়ানো দরকার। এই ছিল আমার কাছে ফেনীর বন্যা পরিস্থিতির সবশেষ। সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে ব্রিফিং করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী। সরাসরি যাচ্ছে সেখানে। লক্ষ্মীপুরে 10 লক্ষ টাকা, 500 মেট্রিক টন চাল, 5 লক্ষ টাকা গোখাদ্য, 5 লক্ষ টাকা শিশু খাদ্য বাবদ। খাগড়াছড়িতে 10 লক্ষ টাকা, 500 মেট্রিক টন চাল।
কক্সবাজারে 20 লক্ষ টাকা, 500 মেট্রিক টন চাল, 5 লক্ষ টাকা শিশু খাদ্য এবং 5 লক্ষ টাকা প্রাণী খাদ্য বাবদ দেওয়া আছে। সর্বমোট এই 11টা জেলাতে 3,52 লক্ষ নগদ টাকা, 20,150 মেট্রিক টন চাল, 15,000 প্যাকেট শুকনা খাবার, 35 লক্ষ টাকা শিশু খাদ্য বাবদ এবং 35 লক্ষ টাকা গোখাদ্য বাবদ আমরা পাঠিয়ে দিয়েছি। আর জেলাগুলোতে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক রয়েছেন তারা, স্থানীয় জনসাধারণ, সেনাবাহিনী, নৌবাহিনী, মেডিকেল টিম, এছাড়া ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং অন্যান্য যারা এখান থেকে স্বেচ্ছাসেবক বৃন্দ আছেন তারা একসাথে সমন্বিতভাবে কাজ করছেন। আর আমাদের যে কন্ট্রোল রুমের কথা যেটা আপনারাও দিয়েছেন টিভি টেলপে, যে সার্বক্ষণিক খোলা রয়েছে। আর ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হবিগঞ্জ, লক্ষ্মীপুর জেলায় যে আছে বন্যা কার্যক্রম আছে, এমনি ব্যবস্থাপনা কার্যক্রম আছে, সেখানে নৌবাহিনী, সেনাবাহিনী, সিভিল সার্ভিস, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ফোর্স, তারপর কোস্টগার্ড, ছাত্র প্রতিনিধিগণ, বিজিবি সবাই জেলা পরিষদে সমন্বিতভাবে কাজ করছেন। আর ফেনীতে একটা ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে, সেখানে সেনাবাহিনী এবং সিভিল সার্জন কার্যালয়ের যে ডাক্তার আছে সমন্বিতভাবে যারা বন্যা পীড়িত তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর আমাদের এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় উপদেষ্টা তিনি এই মুহূর্তে ফেনীতে অবস্থান করছেন এবং ওখান থেকে ওই অঞ্চলের সব কিছু পরিদর্শন করছেন এবং পরিবীক্ষণ করছেন ওখানে সরেজনে উপস্থিত থেকে। আর ফেনীতে একটা ভিসেট চালু আছে, আপনারা জানেন যে এই সময়ে ওখানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিলো, ভিসেট চালু করে এখন যোগাযোগ মোটামুটি আমরা করতে পারছি। এই ছিল আমাদের তরফ থেকে, আপনাদের যদি কিছু বলার। আচ্ছা, আর বন্যা পরিস্থিতি যদি বলেন সেটা হলো আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতি উন্নতি হবে, এরকম আমাদের পূর্বাভাস রয়েছে। আমি তথ্য আকারে বলি, সেটা আবহাওয়া সংস্থার সঙ্গে তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময়ে মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদী এবং সংলগ্ন এলাকা বন্যা পরিস্থিতির উন্নতি হবার সম্ভাবনা রয়েছে। আর আবহাওয়ার তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময় এই অঞ্চলের ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম জেলাসমূহের মহুরী, ফেনী, গোমতী, হালদা এই নদীগুলোর বন্যা পরিস্থিতি উন্নতি হবে আশা করা যাচ্ছে। সচিবালয়ে বন্যা পরিস্থিতি সংক্রান্ত ব্রিফিং করছেন দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত অতিরিক্ত সচিব, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ফেনীর দাউন ভূঁইয়া এলাকায় আছেন রিপোর্টার আতাউর কাউসার, কুমিল্লা সদর উপজেলার আমরাতলী এলাকায় আছেন সহকর্মী ইস্তিয়াক আহমেদ। সরাসরি শুরুতেই যাচ্ছে কাউসারের কাছে। কাউসার, আমি এই মুহূর্তে আছি দাগনভূঞা চুঙ্গারপুর এলাকায় এবং এই জায়গাটিতে গতকালকেও আমি এসেছিলাম, সে সময় এখানে পানি ছিল 1 হাঁটু পরিমাণ। এখন কিন্তু দেখাই যাচ্ছে যে সেই পানিটি বেড়ে কোমর পরিমাণ হয়েছে, অর্থাৎ এক রাতের মধ্যে এদিকের পানি অনেক পরিমাণে বেড়েছে। এবং এই মুহূর্তে আমি আছি মহাসড়ক অর্থাৎ নোয়াখালী ফেনী মহাসড়কের কাছে, যে কারণে এইখানে পানিটা কম থাকলেও এর ভেতরে যতটুকু ভেতরে যাওয়া যায় ততটুকু কিন্তু পানির পরিমাণ অনেক বেশি। এবং যেটি আমরা সকাল থেকে বলছিলাম যে কিছু কিছু জায়গায় 1 গলা পরিমাণ পানিও আছে। সব মিলিয়ে অত্যন্ত করুণ একটি পরিস্থিতি এখানে বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা অসুস্থ এবং বয়স্ক মানুষ তাদেরকে আনা হচ্ছে এভাবে কলাগাছের ভেলা তৈরি করে তাতে উঠিয়ে তাদেরকে আনা হচ্ছে। আমরা দেখেছি বেশ কিছু অসুস্থ মানুষকে ইতিমধ্যে সেখান থেকে রেস্কিউ করে এনেছেন তাদের পরিবারের লোকজন। কিছু ছোট শিশুও তাদের সাথে ছিল, এমনটিও আমরা দেখেছি। বয়স্ক একজন বৃদ্ধ এই মাত্রই একটি ভেলায় করে তাকে এখানে আনা হয়েছে, এখন নিরাপদ আশ্রয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ যে বিষয়টি সকাল থেকে বলছিলাম যে ফেনীর অবস্থা যেমনটা ভয়াবহ, এখন কিন্তু নোয়াখালীর বেশ কিছু অঞ্চলও এবং ফেনীর দাগনভূঞা, আমি এই মুহূর্তে যেটি আছি নোয়াখালীর শেষ সীমানা এবং সেটি ফেনীরও শেষ সীমানা দাগনভূঞা উপজেলা, এখানেও পরিস্থিতি বেশ করুণ। এবং অনেকেই বলছেন যে গত মঙ্গলবারের পর থেকেই পানির পরিমাণ আস্তে আস্তে বেড়েছে এবং গত রাতেও পানির পরিমাণ আরও বেড়েছে। অর্থাৎ এখানে অন্যান্য বেশ কিছু জায়গায় আমরা খবর পাচ্ছিলাম যে পানি আগের মতোই আছে বা কিছু কিছু জায়গায় পানি কমতে শুরু করেছে, কিন্তু এই জায়গাটিতে গত রাত থেকে পানির পরিমাণ বাড়ছে। এবং এখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে
যারা যারা সুযোগ পেয়েছেন আশপাশের আশ্রয় কেন্দ্রে তারা অবস্থান করছেন বা তারা সরে যেতে পেরেছেন, অনেকেই আছেন এখনো ভেতরে যাদেরকে আসলে আশ্রয় কেন্দ্রে নেওয়ার সুযোগ হয়নি। তো যে বিষয়টি সকাল থেকে বলছিলাম যে নৌকা অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। নৌকার অভাবে অনেককেই আসলে রেস্কিউ করে আনা যাচ্ছে না বা ভেলায় আনতে গিয়েও ছোটখাটো নানা দুর্ঘটনার শিকার হতে হচ্ছে মানুষকে। তো যারা ত্রাণ দিতে চান বা যারা আশ্রয় কেন্দ্রে মানুষকে নিয়ে যেতে চান, তারা যদি এই ধরনের এলাকাগুলোতে আসেন এবং নৌকা নিয়ে আসেন তাহলে সহজে ত্রাণ দেওয়াও যাবে এবং তাদেরকে দ্রুত উদ্ধার করে আশ্রয় কেন্দ্রেও নিয়ে যাওয়া যাবে। যেমনটি আমি বলছিলাম যে আরেকটি ভেলায় করে কিছু মালামাল নিয়ে আনা হচ্ছে এবং একজন মানুষকেও আমরা দেখছি সেই ভেলায় আছেন। অর্থাৎ যে যার শেষ সম্বল যতটুকু বাঁচানোর সুযোগ রয়েছে ততটুকু নিয়েই তারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে ত্রাণের বিষয়টি আসলে অপ্রতুল, খুব বেশি পরিমাণে ত্রাণ এখানে মানুষ পায়নি এখনো। অনেক দূর দূরান্তে 2-3-4 কিলোমিটার পর্যন্ত এমন এমন ঘরবাড়ি রয়েছে যেগুলো পানির কারণে মানুষ যেতে পারছে না এবং তাদেরকে রেস্কিউ করাও সম্ভব হয়নি, তাদের কাছে ত্রাণও পৌঁছানো সম্ভব হয়নি। তো সেই বিষয়গুলো আলাদাভাবে নজর দেওয়ার জন্য কর্তৃপক্ষ এবং প্রশাসনের কাছে তারা আহ্বান জানিয়েছে। তো যেমনটি বলছিলাম যে ফেনীর অবস্থাও গতকালকে থেকে আমরা দেখেছি যথেষ্ট বাজে অবস্থা ছিল এবং যেহেতু সেটি সীমান্তবর্তী একটি জেলা এবং ত্রিপুরার ওই দিক থেকেই উজানের পানির ঢলটি নেমেছিল, সে কারণে ফেনীর অবস্থা খুব করুণ ছিল। সীমান্তবর্তী আরেকটি জেলাও আছে যেটি কুমিল্লা, সেখানেও আমরা শুনেছিলাম যে ধীরে ধীরে পানি বাড়ছে। তো কুমিল্লার সর্বশেষ তথ্য জানতে কুমিল্লায় আছেন আমাদের সহকর্মী ইশতিয়াক আহমেদ, তার কাছে যেতে চাই। তার আগে বলি এই ছিল ফেনীর দাগনভূঞা থেকে সর্বশেষ তথ্য আমার কাছে। যে বৃহস্পতিবার রাতে কিন্তু কুমিল্লা বুড়িচং উপজেলা 16 নং ইউনিয়নের যে বুরবুরিয়া গ্রামটি, সেখানে কিন্তু নদী বাঁধ ভাঙে এবং প্লাবিত হওয়া শুরু করে এবং পানি কিন্তু পুরো ইউনিয়নে অর্থাৎ যে গ্রাম থেকে কিন্তু শুরু হয় প্লাবিত হওয়া এবং সেখানে প্রায় 35টি গ্রাম কিন্তু একেবারে প্লাবিত হয়ে পড়ে এবং আমরা জানতে পেরেছি যে প্রায় 45,000 পরিবার এই মুহূর্তে এই বুড়িচং উপজেলায় পানিবন্দী রয়েছে। এবং একটা বিষয় জানিয়ে রাখতে চাই আপনাদেরকে যে যেসব পরিবারগুলো পানিবন্দী রয়েছে সেই সব পরিবারগুলোকে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ত্রাণ দেওয়ার জন্য বিশেষ করে স্বেচ্ছাসেবক যে সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে ছাত্ররা এবং যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুলে যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ত্রাণ নিয়ে ওই বুড়িচং উপজেলায় যাচ্ছে এবং যারা পানিবন্দী হয়ে আছে ঘরের মধ্যে তাদেরকে কিন্তু ত্রাণ দেওয়ার জন্য চেষ্টা করছে। তার পাশাপাশি যদি বলতে চাই যে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন তারাও কিন্তু ত্রাণ নিয়ে যাচ্ছে। তবে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু এই বুড়িচং উপজেলা যেই এলাকাগুলো বেশি প্লাবিত হয়েছে সেখানে কিন্তু ভোট বা নৌকা নিয়ে যাওয়া যাচ্ছে, তবে পর্যাপ্ত পরিমাণ নৌকা বা ভোট না থাকার কারণে সেখানে কিন্তু ত্রাণ নিয়ে যাওয়াটা অনেকটাই একটু কঠিন হয়ে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, গতকাল কিন্তু রাতের বেলায় আমরা সন্ধ্যাবেলার দিকে আমরা জানতে পেরেছি যে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকা দিয়ে ঘুঙ্গুর নদীর বাঁধ ভেঙে গেছে এবং সেখানে কিন্তু ব্রাহ্মণপাড়াতে প্রায় 3টি ইউনিয়নে একেবারে সবগুলো গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে এবং সেই ব্রাহ্মণপাড়া যে 3টি ইউনিয়ন রয়েছে সেটা যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে শশীদল ইউনিয়ন, সাহেবাবাদ ইউনিয়ন, মালাপাড়া ইউনিয়ন, প্রায় এই 3টি ইউনিয়নের প্রায় 3000 পরিবার এই মুহূর্তে পানিবন্দী রয়েছে। তাছাড়া যে কুমিল্লা সদর উপজেলা, আদর্শ সদর উপজেলার 2টি ইউনিয়ন রয়েছে, বাস্তবী ইউনিয়ন এবং আমরাতলী ইউনিয়ন, যেখানে প্রায় 1000 পরিবার ইতিমধ্যে পানিবন্দী হয়ে আছে। আমি যদি একটু বলতে চাই যে আমরা কথা বলেছিলাম যে জেলা ত্রাণ কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে কুমিল্লা যে 17টি উপজেলা রয়েছে এর মধ্যে 14টি উপজেলা কিন্তু প্লাবিত হয়েছে এবং 14টি উপজেলায় কিন্তু প্রায় 7 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আছে। তবে বেসরকারি ভাবে যদি বলি সেটা কিন্তু 10 লাখ মানুষ পানিবন্দী রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সবকিছু বলা যায় যে এই মুহূর্তে যে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার অবস্থা কিন্তু খুবই ভয়ঙ্কর এবং ভয়াবহ পরিস্থিতি দেখা গিয়েছে এবং বন্যার পরিস্থিতি কিন্তু মারাত্মক রূপ ধারণ করেছে। এবং আমি জানিয়ে রাখতে চাই, বিশেষ করে বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ট্রাকে করে করে যারা বন্যায় কবলিত বা বন্যায় যারা পানিতে আটকে রয়েছে তাদের কিন্তু ত্রাণ দেওয়ার জন্য তারা যাচ্ছে। তবে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, বুড়িচং উপজেলার কিছু কিছু এলাকা রয়েছে যেটা অনেকটাই দুর্গম, সেখানে কোনোভাবে পৌঁছানো যাচ্ছে না। সেখানে কিন্তু বেশ কিছু পরিবার অর্থাৎ ওখানে পানিবন্দী হয়ে আছে এবং তারা কিন্তু ওই পরিমাণে খাবার অথবা কোনো ধরনের বিশুদ্ধ পানি বা খাবার চাইলেন তারা কিন্তু কিছুই পাচ্ছে না, কারণ তারা একেবারে বলা যায় তারা কিন্তু একেবারে যে যারা সেবক রয়েছে বা সংগঠনগুলো রয়েছে যারা ত্রাণ নিয়ে যাচ্ছে তারা কিন্তু নৌকা দিয়ে বা বোট দিয়ে ওই জায়গাগুলোর মধ্যে
পৌঁছতে পারছে না। সব মিলিয়ে বলতে গেলে বলা যায় যে কুমিল্লার 3টি উপজেলা, যে আদর্শ সদর এবং বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া, এখানে প্রায় কিন্তু প্রায় লক্ষাধিক 1.5 লক্ষাধিক পরিবার কিন্তু এই মুহূর্তে পানিবন্দী রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর কুমিল্লা থেকে। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লায়, তার আগে যুক্ত ছিলাম ফেনীতে। মৌলভীবাজারে মনু নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে 5 উপজেলা। পানিবন্দী হয়ে পড়েছেন 2 লাখের বেশি মানুষ। রাস্তাঘাট ঘরবাড়ি তলিয়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বন্যার্তরা। বিস্তারিত জানিয়েছেন আমিনুল ইসলাম। গেল কয়েকদিন ধরেই সিলেটের মৌলভীবাজার জেলা, এই মৌলভীবাজার জেলার কিন্তু বেশিরভাগ নিম্নাঞ্চল কিন্তু এই পানিতে ডুবন্ত ছিল এবং এখানকার যেসব মানুষজন রয়েছেন তারা কিন্তু অনেকটাই দুর্ভোগ পোহাতে হয়েছে। গেল 3 দিন ধরে যে পানিটি ছিল সেটি মনু নদের পানি, এবং মনু নদের পানি সচরাচর এখানকার বাসিন্দারা যেটি বলেছেন যে সেটি সচরাচর এই মৌলভীবাজার শহরে প্রবেশ করে না, কিন্তু বাঁধ ভেঙে যাওয়ার কারণে কিন্তু মনু নদীর পানি এখানকার যেসব হাওরগুলো রয়েছে সেগুলো মারিয়ে লোকালয়গুলোতে ঢুকে পড়েছে এবং এখানকার বেশিরভাগ সড়কগুলো কিন্তু গেল 3 দিন ধরে ডুবন্ত ছিল। আজকে কিছুটা পানি কমেছে, যদিও আসলে বৃষ্টিপাত বন্ধ রয়েছে, কিন্তু ভারতের ভেতর থেকে আসা পানি প্রবাহ কিন্তু মানুষজনের মনে ভীতির সৃষ্টি করেছে। যদি হাওরটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে তাহলে এই পানির প্রবাহ এরকম থাকবে না, স্থানীয় যেসব বাসাবাড়ি রয়েছে সেই বাসাবাড়িতে ঢুকে পড়বে। যদিও গেল কয়েকদিন ধরে সিলেট থেকে মৌলভীবাজার গামী যেসব সড়ক রয়েছে সেই সড়কগুলো ডুবন্ত ছিল এবং মৌলভীবাজার থেকে কুলাউড়া যাওয়ার যে রাস্তাগুলো ছিল সেগুলো ডুবন্ত ছিল। আজকে কিছুটা উন্নতি হয়েছে বলা যায়। সব বুড়াইল আসলো, এটা সব বুড়াইল আসলো পানি। এবারে ফিশারি আছে, প্রচুর ফিশারি আছে, সবগুলো ফুলকোর ফিশারি সব বুড়িয়া গেছে। বান সংস্কার না হওয়ার কারণে এই বানটা ভাঙ্গিয়া এদিকে পানির যে প্রবাহ সেই পানির প্রবাহ এখনো রয়েছে। এটি ভারতের মেঘালয় অংশের পানি এবং মেঘালয় এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে কিন্তু সীমান্ত পেরিয়ে যেসব নদ নদীগুলো রয়েছে, বিশেষ করে কুশিয়ারা, মনু, সুরমা সহ বেশ কয়েকটি নদী দিয়ে আসলে এই পানি বাংলাদেশে প্রবেশ করছে। নিম্নাঞ্চলের মানুষকে সতর্ক রাখা হয়েছে। সেনাবাহিনীর পর্যায় থেকে অনেক জায়গাতে মেডিকেল টিমের তৎপরতা বাড়ানোর জন্য বলা হয়েছে, এমনটি আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। স্থানীয় পর্যায় থেকে যেটি জানতে পেরেছি যে উপজেলা প্রশাসন থেকে শুরু করে মৌলভীবাজার জেলা প্রশাসন যে ক্ষতিগ্রস্ত মানুষজন রয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন। ত্রাণ সহায়তা যেটি দেওয়া হচ্ছে সেটি অপ্রতুল আরো বাড়াতে হবে। তো এই অবস্থার মধ্য দিয়ে আসলে মৌলভীবাজার জেলার মানুষজনের যে ভোগান্তির চিত্র সেটি এখনো রয়েছে, তবে তাদেরকে এই পানি থেকে মুক্তি পেতে হয়তো কিছুটা সময় লাগবে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে সর্বশেষ। বন্যা পরিস্থিতির খবর জানাতে মৌলভীবাজারের মনু ব্যারেজ এলাকায় আছেন সহকর্মী আমিনুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। আমিনুল, গেল কয়েক বছরের মধ্যে মৌলভীবাজারবাসী এত বড় বন্যার সম্মুখীন হননি। 4 দফা বন্যায় এবারই প্রথম এত উচ্চতা নিয়ে আসলে মনু নদীর পানি প্রবাহিত হচ্ছে। আমরা এই মুহূর্তে মনু নদীর তীরে রয়েছি। এই নদীটি একদম ভারতের ভেতর থেকে এসেছে এবং আজকে যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে মনু ব্যারেজ পয়েন্ট। এই ব্যারেজে গেল 1-2 বছরের মধ্যে এত উচ্চতা পানি কখনো দেখেনি পানি উন্নয়ন বোর্ড। প্রায় বিপদসীমার 44 সেন্টিমিটার উপর দিয়ে এই মনু ব্যারেজ পয়েন্টের পানি প্রবাহিত হচ্ছে, যা মৌলভীবাজারের প্রায় 4টির বেশি উপজেলার মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে এই স্লুইস গেটটিতে সবকটি কপাট খুলে দেওয়া আছে এবং এই পানির প্রবাহ ক্রমান্বয়ে নিচু যে এলাকাগুলো রয়েছে সেদিকে যাচ্ছে। এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড এবং এখানকার কৃষি কর্মকর্তাদের যেসব তথ্য রয়েছে আমার কাছে, কৃষি অফিস জানিয়েছে যে মৌলভীবাজারে এখন পর্যন্ত আমনের যে বীজতলা এবং রূপা আমন যেটি রয়েছে এর মধ্যে প্রায় 42,000 হেক্টর জমি পানিতে তলিয়ে গিয়েছে এবং এই কারণে মৌলভীবাজারের এবারের যে আমনের মৌসুমে যে ক্ষতিটি হয়েছে সেটি কৃষকদের ব্যাপক ক্ষতি বলে উল্লেখ করেছেন কৃষি কর্মকর্তারা। পানি উন্নয়ন বোর্ড বলছে যে এই পানির প্রবাহ ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত ভারতের মেঘালয়ের অভ্যন্তর থেকে এরকম পানির প্রবাহ থাকবে। প্রায় 3 থেকে 4টি জায়গায় মনু নদীর পানি বৃদ্ধি পেয়ে যে বাঁধগুলো ছিল সেই বাঁধগুলো ভেঙে গ্রামগুলো প্লাবিত হয়েছে এবং মানুষজনের ভোগান্তির যে সৃষ্টি করেছে। এখন পর্যন্ত যে কৃষি অফিস এবং পানি উন্নয়ন বোর্ডের তাদের পর্যায় থেকে তারা পর্যবেক্ষণ করছেন বেশ কয়েকটি এলাকায় এবং স্থানীয় প্রশাসন বলছে যে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে খাবার সহযোগিতার পাশাপাশি তাদের যে চিকিৎসা সেবা মেডিকেল টিমেও তৎপর রয়েছে এবং আপনারা জানেন যে সেনাবাহিনী এই মুহূর্তে বেশ কিছু এলাকায় বন্যা কবলিত অংশ থেকে মানুষদের উদ্ধারে কাজ করছে এবং এই অবস্থা শুধুমাত্র ফেনী এবং দেশের 12টি জেলার মতো সিলেটের
যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে মৌলভীবাজার অংশ ফেনী এলাকার মতোই কিন্তু উদ্ধার তৎপরতায় কাজ করছে সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য যেসব বাহিনী। আপনারা জানেন পুলিশরা কাজে যোগ দেওয়ার পরপরই কিন্তু নতুন এই যে বন্যা কবলিত অংশগুলো থেকে মানুষদের উদ্ধারে পুলিশের সদস্যদের আমরা দেখেছি তারা কাজ করছেন, এবং এখানকার যে স্থানীয় প্রশাসন তারা কিন্তু তাদের পর্যায় থেকে সহযোগিতা করছেন মানুষকে। এই ছিল আসলে আমার কাছে মৌলভীবাজারের যে বন্যা কবলিত অংশের মানুষের দুর্ভোগের খবর। সরাসরি যুক্ত ছিলাম মৌলভীবাজারে, জানছিলাম সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ খবর। বন্যা দুর্গতদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। এই মুহূর্তে সেখানে আছেন রায়দুল ইসলাম শুভ, সরাসরি যাচ্ছে তার কাছে। শুভ, ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে দিন পার করছে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম সহ বেশ কয়েকটি জেলার, এবং আমরা জানি যে কিছুক্ষণ আগেই দেখছিলাম আমাদের সহকর্মীরা দেখাচ্ছিলেন কি মর্মান্তিক অবস্থা সেখানকার। সেই যে বন্যার্থ মানুষগুলো, অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতেই কিন্তু সারা দেশের মানুষ হাত বাড়িয়ে দিয়েছেন। এবং আমরা এই মুহূর্তে টিএসসিতে রয়েছি। টিএসসিতে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ সকল শিক্ষার্থীরা কিন্তু এই অংশ নিয়েছে এই ত্রাণ সামগ্রী সংগ্রহতে। পুরো টিএসসির এই অডিটোরিয়ামটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশ থেকে আসা, বিশেষ করে ঢাকা সহ পার্শ্ববর্তী জেলার যে সকল ত্রাণ সামগ্রীগুলো এখানে এসেছে, কেউ পায়ে হেঁটে যে যার যতটুকু সামর্থ্য নিয়ে কিন্তু তারা এখানে হাজির হচ্ছেন এই বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বিশেষ করে শুকনো যে সকল খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো তারা নিয়ে আসছেন। আমরা দেখতে পেয়েছি ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের জন্য বিভিন্ন কাপড়ের ব্যবস্থা করা হয়েছে বন্যার্থদের জন্য। সেটি মাঠে এখন তাদের কার্যক্রম চলছেন, এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা হাতে হাতে করে কিন্তু যেই ত্রাণগুলো আসছে, যারা নিয়ে আসছেন তারা কিন্তু ঘরের দিকে নিয়ে যাচ্ছে। ঘরে আসলে সেখানে সেই ত্রাণগুলো বিভিন্ন একটি প্যাকেটিং করে পাঠানোর জন্য কিন্তু সেই সামগ্রীগুলো প্রস্তুত করা হচ্ছে। আমরা জানি যে সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলছেন গতকাল থেকে কিন্তু এখন পর্যন্ত প্রায় 1.5 কোটি টাকার মতো অনুদান তারা সংগ্রহ করেছে, এবং সাধারণ মানুষরা কিন্তু ব্যাপক হারে সাড়া দিচ্ছেন এই তাদের বন্যার্থদের মাসে দাঁড়ানোর জন্য। এবং আমরা দেখতে পেয়েছি যে এই যে বিশেষ করে একটি মুড়ির প্যাকেট হাতে নিয়ে আসছেন, কেউ বিস্কিটের প্যাকেট হাতে নিয়ে আসছেন, কেউ একজন রিক্সাওয়ালাকেও আমরা দেখেছি যিনি কিনা আসলে তার যে সামর্থ্য সেই সামর্থ্যটুকু নিয়ে বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে। এই যে একটি দেশে ক্রান্তি মুহূর্ত চলছে, বিশেষ করে দক্ষিণাঞ্চলে যে সকল জেলাগুলো ভয়াবহ চিত্র আমরা বিভিন্ন গণমাধ্যম সহ সামাজিক মাধ্যমগুলোতে দেখতে পাচ্ছি যে তারা কি ভয়ঙ্কর একটি অবস্থার মধ্যে পার করছে, সেই অবস্থাতে কিন্তু কেউ আর ঘরে বসে নেই। যারা সেখানে পারছেন না উপস্থিত হতে, তারা আসলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গাতে বিভিন্ন সংগঠন করে তারা ত্রাণগুলো সংগ্রহ করছেন এবং সেই বন্যার্থদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে টিএসসি থেকেই ছিল আমার কাছে সবশেষ। চট্টগ্রামে বন্যায় ডুবেছে 9 উপজেলা। এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই মুহূর্তে চট্টগ্রামের ফটিকছড়িতে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। শফিক, সবাই হাতে হাত মিলিয়ে কিন্তু বন্যার্থীদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু হাতে হাত রাখে দাঁড়িয়েছে। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবং শিক্ষকরা রয়েছেন, এবং চট্টগ্রামের ফটিকছড়ি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা, তারা কিন্তু একটি গ্রুপ হয়ে বিভক্ত হয়ে কিন্তু তারা ত্রাণ সামগ্রী তারা বিভিন্ন জায়গায় বিতরণ করছেন। একটু যে আমরা সামনে একটু শিক্ষকের সাথে একটু কথা বলার চেষ্টা করি, আমরা ছবিতে চলবে স্যার, একটু কথা বলার চেষ্টা করি। আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কি পণ্যগুলো দেওয়া হচ্ছে, কি সেবা দেওয়া হচ্ছে? আসলে আমরা চিটাগাং ইউনিভার্সিটির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের আমরা ছাত্রছাত্রী প্লাস শিক্ষকরা এসেছি। এখানে আমরা শুকনো খাবার নিয়ে আসছি, সেটা হচ্ছে চিরা আছে, আমাদের গুড় আছে, প্লাস আমাদের ব্রেড আছে, বিস্কিট আছে। এটার পাশাপাশি আমাদের এখানে মোমবাতি আছে, লাইটার আছে, তারপরে সাবান আছে, আমাদের এখানে ফিটকিরি আছে যাতে পানি পিউরিফিকেশন করে পানি খেতে পারে সেটা। আর আমরা কিছু শুকনো কাপড় চোপড়ও নিয়ে আসছি, এটা আর কি। হ্যাঁ স্যার, এই বিপদের সময় ওষুধও দিচ্ছি আমরা, আপনার নাপা এক্সট্যান্ড, তারপরে হলো যে পেটের পীড়ার জন্য ফ্লাজিল 400 গ্রাম, এমোডিস 2 রকমের ওষুধ দিচ্ছে, খাবার স্যালাইন দিচ্ছি।
আমরা প্রায় 10-11টা আইটেম আমাদের প্রতি ইয়াতে। আচ্ছা, সাবেক ফটিকছড়ি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি এবং যে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়কদের মধ্যে যারা জড়িত হয়েছে তাদের একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে ভাই, আপনারা কি সেবা দিচ্ছেন এবং পুনর্বাসনের জন্য কি পরিকল্পনা আছে একটু? ধন্যবাদ। ফটিকছড়ি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আসলে বন্যার ব্যাপারে আমরা প্রথম থেকে একটা ভালো প্রিপারেশন নিয়েছিলাম। এর মধ্যে আমরা প্রায় 30-40টা টিমের সাথে আমরা একসাথে একযোগে কাজ করেছি। বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে দুর্যোগপূর্ণ এরিয়ার মধ্যে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছি এবং এর সাথে সাথে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার ডিপার্টমেন্ট মৃত্তিকা বিজ্ঞান বিভাগ সহ বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা আমাদের সাথে একযোগে ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন এবং এর বন্যা পরবর্তীতে আমরা আরও কিছু বিষয় নিয়ে আমরা কাজ করব। সেটা হচ্ছে পুনর্বাসন এবং হচ্ছে যে মহামারী বা পানিবাহিত যেসব রোগ সেগুলো নিয়ে কাজ করার প্ল্যান আছে। যারা আসছে তাদেরকে ধন্যবাদ। আমরা আসলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যেভাবে দেওয়া হচ্ছে, ঠিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে এবং স্টুডেন্টের পক্ষ থেকে, ফটিকছড়ি স্টুডেন্টসের পক্ষ থেকে বিভিন্ন ত্রাণ সামগ্রী এখানে বিতরণ করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে, জানছিলাম সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর। কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতু। ঝুঁকি এড়াতে বন্ধ করে দেওয়া হচ্ছে পর্যটক পারাপার। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার হেফাজত সবুজ, যাচ্ছে তার কাছে। হেফাজত, রাঙামাটির যে আইকন ঝুলন্ত সেতু, সেই ঝুলন্ত সেতুটি আজকে 2 দিন যাবত পানিতে নিমজ্জিত আছে। যার কারণটি হচ্ছে যে এখানে গত 7 দিন যে টানা বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে আপনার উজান থেকে নেমে আসা পানি, এই পানির ফলে আসলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়াতে এই সেতুটি এখন তলিয়ে আছে। এই সেতু তলিয়ে যাবার কারণে এখানে আসলে ব্রিজে পর্যটক চলাচলের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এই যে বোট নিয়ে এসছেন, তারা আসলে এখানে এসে মোটামুটি একটু ঘুরে দেখছেন। কিন্তু আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ আগে কয়েকজন পর্যটকের কাছে, তারা যেটা আমাদেরকে বলেছেন যে এত দূর দূরান্ত থেকে প্রচুর কষ্ট করে তারা রাঙামাটিতে এসছেন এই ঝুলন্ত সেতুটি দেখার জন্য। ঝুলন্ত সেতু দেখতে না পেয়ে তারা এক ধরনের হতাশা এবং ক্ষোভ জানিয়েছেন যে প্রতি বছরই এই সেতুটি এভাবে ডুবে যাচ্ছে। তো কর্তৃপক্ষ আসলে এই বিষয়ে নজর দেওয়া উচিত, না হলে রাঙামাটি পর্যটনের যে সুনাম আছে সেটি আসলে ধীরে ধীরে নষ্ট হবে এবং আগ্রহ হারাবে পর্যটকরা। আমরা এখানে কথা বলেছিলাম স্থানীয় যারা বোট চালক আছেন, তারাও আসলে বলেছেন যে যেহেতু সেতু ডুবে গেছে সেহেতু এই ঘাটে আর তেমন কোনো পর্যটক আসছেন না। পর্যটক না আসার কারণে তাদের বোটগুলো এখন অলস ঘাটে পড়ে আছে, তাতে তাদের আসলে আয় রোজগার একেবারেই বন্ধ হয়ে গেছে। এখানে একটি কথা বলে রাখি, 1986 সালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন 325 ফিট দৈর্ঘ্যের এই সেতুটি তৈরি করেন এবং এই সেতুটি রাঙামাটির পর্যটনের শিল্পের একটি আইকন হিসেবে এখন পরিচিতি লাভ করেছে। তো যে চলমান ঢলের কারণে এখানে যে সেতু ডুবে গেছে, এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কাপ্তাই হ্রদে, জানছিলাম সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ডুবন্ত জনপদে লাখ লাখ মানুষের হাহাকার, আগ্রাসী বন্যায় লন্ডভন্ড নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ 11 জেলা। কিছু জায়গা থেকে পানি নামলেও দুর্বিষহ জীবনযাপন। দুর্যোগ এক করেছে দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে। সহায়তা নিয়ে টিএসসিতে মানুষের ঢল, গণত্রাণ সংগ্রহে ব্যস্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই ছিল সময় সংবাদে।